সম্মানিত দেশবাসী, আমি আজকে লাইভে এসেছি কয়েকটা ইস্যু নিয়ে কথা বলার জন্য। তো আমার হেডলাইনে সেটা দেওয়া আছে কোন ইস্যু নিয়ে কথা বলবো। আজকে আমার ইস্যুটা হচ্ছে দেশের কূটনৈতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি নিয়ে। মানটা হচ্ছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক তথা বৈদেশিক সম্পর্ক নিয়ে মূলত আমার আজকের লাইভটি। যাক, আমি এই বিষয়ে কথা বলার আগে আমি সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়ে একটা কথা বলে শেষ করে নিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা জানেন অবৈধ আওয়ামী লীগ সরকার আমার কাছে আমার আন্দোলনের প্রতি নত স্বীকার করে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আমরা যে অবৈধ স্বৈরাচার সহ বিভিন্ন কারণ দেখে, বিভিন্ন কারণ প্রদর্শন করে আমরা দেশ রাষ্ট্র ক্ষমতা থেকে যাদেরকে হটিয়েছিলাম, ঠিক তাদেরকে হটানোর অল্প কয়েকদিনের মধ্যে আরেকটি অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে, যার বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত আছে, অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত এই ইউনূস সরকারের পতন ঘটছে, বৈধ সরকার গঠিত না হচ্ছে, যতদিন না পর্যন্ত বৈধ সরকার গঠিত হচ্ছে ততদিন পর্যন্ত আমার আন্দোলন চলছে। বন্ধুগণ, আমার আন্দোলনের ঘোষণা কিন্তু 4 ফেব্রুয়ারি 2024 আমি অবৈধ আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যে আন্দোলন ঘোষণা করেছিলাম, সেই আন্দোলন আমি শুধু এটাই বলিনি, আমি বলেছিলাম এদেশে রাষ্ট্র ক্ষমতায় আমি যতদিন অধিষ্ঠিত না হচ্ছি ততদিন আমার আন্দোলন চল। আমার আন্দোলন চলছে, আমার আন্দোলন চল, আমার আন্দোলন অব্যাহত আছে। আপনারা জানেন ইতিমধ্যেই অনেক রিপোর্ট আসছে বিভিন্ন দিক দিয়ে। আমি আজও দেখলাম কিছুক্ষণ আগে যে কেউ কেউ বলছে, রিপোর্ট আসছে আর কি, যে তারা নাকি অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। কতটুকু সত্য সেটা তদন্ত করলে হয়তো বের হবে। তো যাই হোক, যার পায়ের তলা মাটি নেই তার তো দাঁড়ানোর কোনো স্কোপ নেই, আপনারা জানেন তো। আমি একবার এক প্রসঙ্গক্রমে একটা উদাহরণ দিয়েছিলাম, আমি একটা গাছ দিয়ে, ছোট চারা গাছ দিয়ে। আপনারা জানেন যে একটা ছোট চারা গাছের বাঁচার প্রধান অবলম্বনটা হলো, আমি তার অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে বলছি, যে তার মূল যে শেকড়, মূল কাণ্ড, সেটা অবশ্যই তাকে রাখতে হবে। মূল, আমরা আঞ্চলিক ভাষা আমরা যেটাকে জ্বর বলে থাকি, মূল, সেটা যদি কেটে রাখা হয়, কেটে ফেলে উপর অংশটাকে যদি মাটিতে পুঁতে রাখা হয় বা লাগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই গাছ বাঁচবে না, সেটা খুবই স্বাভাবিক। তো অবৈধ আওয়ামী লীগ সরকার অবস্থা ছিল এরকম, কারণ তারা 5 বছর, এখন কিন্তু কনস্টিটিউশন, প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলই সাধারণত সরকার গঠন করার কথা। তো ক্ষমতাসীন দলে যদি সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে ক্ষমতাসীন দলেই কী করবে, সরকার গঠন করবে, এটাও খুবই স্বাভাবিক। কিন্তু তারা যে প্রতি 5 বছর পর যে নির্বাচনে ভোট দিতে হয়, জনগণ অংশগ্রহণ থাকতে হয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেই অংশগ্রহণটা যেখানে ছিল না, যাদেরকে নিয়ে সরকার গঠন করে কাছ থেকে, তাদের যাতে অংশগ্রহণই ছিল না। আর জনগণ যদি ভোট দিয়েছে 2টি, তারা ফলাফলে ঘোষণা করেছে 100, 500 অথবা 1000 বা তারও বেশি কোনো কোনো ক্ষেত্রে। এই সকল ত্রুটিপূর্ণ ফলাফলের কারণে, ত্রুটিপূর্ণ ফলাফলের ভিত্তিতে তারা সংসদ গঠন করেছিল অবৈধভাবে, এবং সেই সংসদ থেকে তারা সরকার গঠন করেছিল, যে কারণে সরকার অবৈধ হয়েছিল, সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছিল না, কারচুপি হয়েছিল, অগ্রহণযোগ্য হয়েছিল। তো এই সকল বিভিন্ন কারণে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেছিলাম, এবং আন্দোলন আমরা সফল হয়েছি, কারণ আমরা ছিলাম সত্য ন্যায়ের পক্ষে, তারা সত্য ন্যায়ের বিপক্ষে ছিল, যেখানে তাদের পরাজয় হয়েছে।
তো এখন থেকে যা ইউনিট সরকার আছে তাদের পতন নিশ্চিত। এটা আমি দেশবাসীকে আপনারা ধৈর্য ধরুন, অল্প কিছুদিনের মধ্যে হয়তো দেখবেন তাদের পতন ঘণ্টা বেজেছে, এবং সেটা এমনও হইতে পারে আওয়ামী লীগ সরকার যে পতন হয়েছে তার চেয়ে শোচনীয়, আমরা যেটা মনে করতে পারি। এখনই কিন্তু সংবিধানের আমরা কিন্তু যে পরিস্থিতি এখন চলছে, যে তারা যে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে 3 মাসের মধ্যে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, তা আমরা কিন্তু সংবিধান অবমাননা হিসেবে সেটা বিবেচনা করছি না। ঠিক আছে, যে 3রা ফেব্রুয়ারি বা 4টা ফেব্রুয়ারি পার হবে, যদি সংসদ নির্বাচনের মধ্যে আয়োজন না হয়, তাহলে আমরা সংবিধান অবমাননার অভিযোগে রাষ্ট্রপতি সহ সংশ্লিষ্ট সবাইকে অভিযুক্ত করব, নির্বাচন কমিশন, মহামান্য রাষ্ট্রপতি সহ সবাইকে অভিযুক্ত করব। আর যারা অবৈধভাবে সরকার রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারাও তো এই দিক থেকে অভিযুক্ত করার তো কোনো প্রশ্নই আসে না, কারণ তাদের ক্ষমতা গ্রহণটাও অবৈধ। সেই দিক থেকে তাদেরকে এই বিবেচনা অভিযুক্ত করা যাবে না, তবে অন্যান্য সব দিক বিবেচনা তাদেরকে অভিযুক্ত করা যাবে এবং দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা সম্ভব হয়। তো আমি নির্বাচন সংস্কৃতি যারা রয়েছে, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের যে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী রয়েছেন প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী হিসেবে, তো মহামান্য রাষ্ট্রপতি কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান উদ্দেশ্য করে বলছি, আপনাদের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ উঠবে যদি 4টা ফেব্রুয়ারির মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না হয়, নির্বাচন অনুষ্ঠিত না হয়, এবং সেটা আমরাই করব ইনশাআল্লাহ। আর কেউ করুক না করুক আমরাই করব। যাক, এটা আমাদের শেষবার জানানো, এটা যে সংবিধান অবমাননা হবে 4টা ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন আয়োজন করা সম্ভব না হয়, অনুষ্ঠিত করা সম্ভব না হয়। তো 4টা ফেব্রুয়ারি তো জানেন আর কয়েকদিন রয়েছে মাত্র, আপনারা জানেন এটা। কারণ সংবিধানের বলা আছে যে সংসদের মেয়াদ শেষ হওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তো কোনো দৈব দুর্বিপাকের কারণে যদি নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব না হয়, তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে অবশ্যই সেই নির্বাচনটা করতে হবে, যেটা 6 মাস বলা চলে। 6 মাস পূরণ হবে আগামী 4টা ফেব্রুয়ারি। তো 4টা ফেব্রুয়ারি পার হয়ে যাওয়ার দৈব দুর্বিপাকে সে বিবেচনা করার কোনো সুযোগ নেই, সোজা সাপটা সংবিধান অবমাননা, সংবিধানের সীমা লঙ্ঘন করা, আর সে অভিযোগে সংশ্লিষ্ট অভিযুক্ত হবে। কথা ক্লিয়ার? যাই হোক, একটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ সরকার শোচনীয়ভাবে আমার কাছে বারবার পরাজয় বরণ করেছে। সর্বশেষ তার বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করার ফলে আমি সে আন্দোলনে সফলতা অর্জন করেছি। আমার আন্দোলনে কিন্তু তার পতন হয়েছে, তার নিজেরা দেশ ছেড়ে পালিয়েছে, বাড়িঘর ছেড়ে পালিয়েছে, রাষ্ট্রক্ষমতা ছেড়ে পালিয়েছে। তারা এখন বিভিন্ন জায়গায় দেশের বাইরে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, পলায়ন করে আছে, আত্মগোপনে আছে, অনেকে একটু স্বীকারও করছে তারা আত্মগোপনে আছে। যাই হোক, সম্মানিত বন্ধুগণ, তো আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনূস সরকার অবৈধভাবে সরকার গঠন করার পরেও তাদেরও একের পর এক পরাজয় আপনারা দেখেছেন। আমার কাছে তারা একের পর এক পরাজয় বহন করেছে। অবৈধ ইউনূস সরকার, তার অনুগত 2টি সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি সংগঠন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, তারা আমার কাছে বারংবার পরাজয় বহন করছে বিভিন্ন ইস্যুতে। তারা এই দেশের মুক্তিযুদ্ধের অস্বীকার করে, এদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার ব্যক্তিদের, মানে শহীদদের রক্তের সাথে বেমানি করতে যে তারা ব্যর্থ হয়েছে। তারা 1971 সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে 24-এর গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধ বলে চালিয়ে দিতে চেয়েছিল, দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলে চালিয়ে দিতে চেয়েছিল, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলে চালিয়ে দিতে চেয়েছিল। তারা সেটা সফল করতে ব্যর্থ হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আপনারা একটু খেয়াল করবেন যে তারা এখন বিপ্লব বলা থেকে বিরত আসছে। সেটা আমার কারণে, আমার বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস, বিভিন্ন লাইভ ভিডিও সহ অন্যান্য বিভিন্ন লাইভ ভিডিও বার্তার মাধ্যমে আমি সেটার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে সক্ষম হয়েছি এবং দেশবাসীকে বোঝাতে সক্ষম হয়েছি যে আই এম অন দ্য রাইট ওয়ে, উই আর অন দ্য রাইট ওয়ে। যে তারা এখন সেই বিপ্লব থেকে সরে এসে আমি যেটাকে নাম দিয়েছি 24-এর গণঅভ্যুত্থান হিসেবে, সেটাই তারা স্বীকার করতে বাধ্য হয়েছে, যা গত সপ্তাহে আপনারা দেখেছেন। তারা যখন জুলাই বিপ্লব ঘোষণাপত্র একটা ঘোষণা দেওয়ার জন্য সর্বদলীয় বৈঠক আহ্বান করেছিল, সেখানে তারা 24-এর বিপ্লব বলেনি, একটা বারও বলেনি। তারা প্রত্যেকটা বার বলেছে 24-এর গণঅভ্যুত্থান ঘোষণাপত্র এক্সেট্রা। তারা আমার কাছে এই ইস্যুতে পরাজয় বরণ করে নিয়েছে। সম্মানিত বন্ধুগণ, তারা 24-এর গণঅভ্যুত্থানকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে চালিয়ে দিতে চেয়েছিল, সেখানে তারা ব্যর্থ হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আপনারা আরেকটু খেয়াল করবেন যে তারা 24-এর গণঅভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব বলে চালিয়ে দিতে গিয়ে তারা দেশকে একটা ধ্বংসের দিকে নিয়ে যেতে চেয়েছিল, দেশকে ধ্বংসের পায়তারা তারা করে ফেলছিল। তারা
বিপ্লবী সরকার নামে নিজেদের সরকারকে পরিচয় দিতে চাইছিল, দেশবাসীর সহজ সরল মনকে নিয়ে চিনিমিনি খেলার একটা অপচেষ্টা তারা করেছিল। জনগণকে তারা বোঝাতে চাইছিল যে আমরা বিপ্লবী সরকার। তো বিপ্লবীরা যদি সরকার গঠন করে নাকি, তাহলে নাকি তাদের কোনো সংবিধান আইন মানতে হয় না। তারা সেই দিতে ব্যর্থ হয়েছে। এটা তার প্রমাণ আপনারা গত সপ্তাহে দেখেছেন। তারা 24-এর বিপ্লবকে 24-এর গণঅভ্যুত্থান বলতে বাধ্য হতে হয়েছে। এটা আমার কাছে তাদের পরাজয়। আপনারা জানেন 24-এর গণঅভ্যুত্থান, আমি বলেছিলাম এটা বিপ্লব হতে পারে না। আমার গত বৃহস্পতিবার নাকি বুধবার যে একটা লাইভ ভিডিও বার্তা প্রকাশ হয়েছিল, সেখানে দেখবেন এটা এই সম্বন্ধে বলা আছে। আমি বলেছিলাম নাকি আরও আগে কোনো একটা ভিডিও বার্তায়, তো খুব সম্ভবত 7 জানুয়ারি 10 জানুয়ারি পরবর্তী যে ভিডিওটা দেওয়া হয়েছিল, এই দুটি ভিডিওতে একটা ভিডিওতে এই সম্বন্ধে বলা আছে যে সব মুভমেন্টে যদি রেভলিউশন হয়ে যায় তাহলে রেভলিউশন সংজ্ঞা বলতে কিছু থাকবে না। আমি সেখানে আরও অনেক যুক্তি উপস্থাপন করেছিলাম, তো তারা সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা 24-এর গণঅভ্যুত্থানকে বিপ্লব আর বোঝাতে পারতেছে না, ব্যর্থ হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানকে জাস্ট গণঅভ্যুত্থান তারা বলছে। তবে যাই হোক, 24-এর গণঅভ্যুত্থান সাধারণ কোনো আন্দোলন নয়, একটা আন্দোলন যে আন্দোলনে অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন করেছে। একটি গণঅভ্যুত্থান, স্মরণীয় আন্দোলন। মনে করেন 90-এর গণঅভ্যুত্থান বলেন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, তারপর আমরা একটা গণঅভ্যুত্থানকে বিবেচনা করতে পারি স্মরণীয় গণঅভ্যুত্থান হিসেবে, যেটা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান, যে আন্দোলনের ফলে অবৈধ আওয়ামী লীগ সরকার পতন করেছে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর এই আন্দোলনকে সেভাবে বিবেচনা করি। আমরা 24-এর জাস্ট গণঅভ্যুত্থান বলে এই আন্দোলনকে কাঠগড় দেখছে না। তার মানে এই নয় যে আমরা 24-এর গণঅভ্যুত্থানকে 1971 সালে মুক্তিযুদ্ধে অস্বীকার করার সাথে তুলনা করবো। এই 24-এর গণঅভ্যুত্থানকে 71-এর বেশি বড় সংগ্রাম হিসেবে বিবেচনা করব, বা 24-এর গণঅভ্যুত্থানকে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে অস্বীকার করব। তারপর হচ্ছে তারা আরও কয়েকটা ইস্যুতে আমার কাছে পরাজয় বহন করেছে। তারা মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিল সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার জন্য, সাংবিধানিক সংকট সৃষ্টি করার জন্য, দেশকে একটি ধ্বংসের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলার জন্য তার রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিল। কিন্তু আমার সোচ্চার ভূমিকার কারণে তার রাষ্ট্রপতির পদত্যাগ করাতে ব্যর্থ হয়েছে। এই শুধু তারা আমার কাছে পরাজয় বহন করেছে। তারা সেকেন্ড প্রক্লেমেশন অফ রিপাবলিক নামে একটা প্রক্লেমেশন তারা দিতে চেয়েছিল, সেই শুধু তারা আমার কাছে পরাজয় বহন করেছে। সেকেন্ড প্রক্লেমেশন রিপাবলিক নামে কোনো কথা তাদের মুখ থেকে আমরা শুনি না, কারণ আমরা কোনো পদক্ষেপ নিয়ে একান্ত থাকি না। এই পদক্ষেপ আমরা এই পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য, কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য, কার্যকর করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকি। আমরা এই দেশের পক্ষে, আমরা সত্যের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা মানুষের কথা ভাবি, আমরা এই দেশের কথা ভাবি, আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা ভাবি, আমরা এই দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবি। সম্মানিত বন্ধুগণ, তারপরও আরও বেশ কয়েকটি কিছু তারা আমার কাছে পরাজয় বহন করেছে। দেখবেন যে তারা সংবিধান বাতিল করতে চেয়েছিল বিভিন্নভাবে। এই সংবিধান বাতিল করতে তারা ব্যর্থ হয়েছে। সংবিধানের জায়গায় আছে। আমি বলেছিলাম যে কোনো ঘোষণার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বাতিল, স্থগিত বা রহিতকরণ হবে না। তারা ঘোষণার মধ্যে বাতিল করবে তো দূরের কথা, তারা এই ধরনের কোনো ঘোষণায় তারা জারি করতে পারেনি, ঘোষণা প্রকাশ করতে পারেনি, ঘোষণাতে প্রদান করতে পারেনি। সংবিধানের জায়গায় আছে, সংবিধানের জায়গায় থাকবে। বাংলাদেশের সংবিধান বাংলাদেশের স্বাধীনতার পরে একবারই রচিত হয়েছিল, সেটা সংশোধনী হয়েছে, এখন সপ্তদশ সংশোধনী পর্যন্ত এসেছে। সো সংবিধানের জায়গায় আছে, সংবিধানের জায়গায় থাকবে। আর ইট ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। উই কনসিডার দিস। তারপর হচ্ছে তারা সংবিধান সংস্কার কমিশন নামে, নির্বাচন সংস্কার কমিশন নামে, তারপর আর কতগুলো নাকি সংস্কার কমিশন নামে তারা বেশ কয়েকটা কমিশন তারা করেছে। দেশবাসীর সহজ সরল মনকে নিয়ে তারা চিনিমিনি খেলেছিল। দেশবাসীকে তারা বোঝাতে চেয়েছিল যে তারা দেশের জন্য অনেক কিছু করছে। তারা নির্বাচনে কিন্তু সংস্কার আনছে, তারা সাংবিধানিক সংস্কার আনছে, তারা আরও কয়েকটা ইস্যুতে তারা এই ধরনের পরিকল্পনা গ্রহণ করেছিল, যারা জনগণের সাথে প্রতারণা। এগুলো জনগণের সাথে প্রচারণা ছাড়া আর কিছু নেই বন্ধুগণ। তারা হয়তো কাল জ্ঞাপন করেছে, আজ থেকে 5-6 মাস হয়ে যাচ্ছে, 5-6টি মাস তারা জনগণকে এভাবে তারা ধোঁকা দিয়ে যাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আদৌ এই ধরনের সংস্কার কমিশনের কোনো বোঝাতে নেই। এই ধরনের সংস্কার কমিশনে কার্যকারিতা করার কোনো উপায় নেই। আর ভালোভাবে যদি পর্যবেক্ষণ করা হয়, এই ধরনের সংস্কার কমিশন পর্যালোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়, তাহলে একটা জিনিসে আসে, সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা।
সংবিধান আর্টিকেল 7 অনুযায়ী সেটা রাষ্ট্র দিতে হয়, সংবিধান অমানা হয়, সংবিধানের সীমা লঙ্ঘন হয়, যাই দেশের জনগণ মানে না, মানবে না। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে, আমি একটি রাজনৈতিক দলের সভাপতি হিসেবে, প্রধান হিসেবে আমি দেশের জনগণকে বোঝাতে সক্ষম হচ্ছি যেগুলো তাদের অপকর্ম ছাড়া আর কিছু নয়, কালক্ষেপণ ছাড়া আর কিছু নয়, জনগণের সাথে ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছু নয়। এদিনের সংস্কার কমিশনে কিছুই করতে পারবে না, ইটের পর ইট হবে, মামলার পর মামলা হবে, কিছুই করতে পারবে না। আপনারা জানেন কিছুদিন আগে হাইকোর্ট একটি রায় দিয়েছে যে রুলিংটা তারা দিয়েছিল সুপ্রিম কোর্টের কি আপিল বিভাগ থেকে নাকি একটা রুলিং হয়েছিল, আমি নিজেই বলেছিলাম একটা মিডিয়াতে নিউজ দেখার পরে, যে এই রুলিংটা নাকি মানে ইউনিট সরকার নাকি শপথ গ্রহণ করতে পারে, নাকি তারা একটা রুলিং করেছিল। আমি এই রুলিংটার ভিতরে সোশ্যাল মিডিয়া পড়েছিলাম। তারপরে যখন আমার রুলিংটার কোনো তথ্য প্রমাণ পাচ্ছিলাম না, তখন আবার অনেকটা ধরে নেওয়া হয়েছিল যে এই ধরনের কোনো রুলিং প্রদান করা হয়নি। তো আজও আমরা এই ধরনের কোনো রুলিংয়ের কোনো দালিলিক প্রমাণ পাইনি, এর এক কথা। তার মানে এই ধরনের রুলিং থেকে যে হাইকোর্ট যে রায় দিয়েছে, রায় যে খারিজ করে দিয়েছে রিটটি, এটা অবৈধ। কারণ আপনি নিজে তো দেখলে হবে না, দেশ বেশি জানতে হবে। আর তাছাড়া আপনারা তো বোঝেন আমির সরকার আমার কাছে পরাজয় করে দেশ ছেড়ে পালিয়েছে, জানেন তো। এই ধরনের ব্যাপার আপনাদেরকে পকেটে রাখার জন্য দেয়নি। যদি রুলিং সত্যি দিয়ে থাকে, আমার কাছে না পাঠাতে পারেন, আমার অফিসে না পাঠাইতে পারেন, কিন্তু সেটা তো মিডিয়ার মাধ্যমে দিতে পারেন, যেভাবে তোমার আমি দেখতে পাই, আমরা দেখতে পাই, দেশের জনগণ দেখতে পাই। এটা তো জনগণের সাথে আরেক ধরনের চর্চাতেই সত্যি দিয়ে থাকে। আর এই ধরনের কোনো রুলিং যদি হয়ে থাকে তাহলে সেটার বৈধতা নেই। আমি এখনই যুক্তি দিচ্ছি, আপনারা দেখেন, যেখানে শেখ হাসিনা পদত্যাগপত্র শো করতে পারছে না, তাহলে এই ধরনের রুলিং কীভাবে বৈধ হবে? যেখানে বলা শেখ হাসিনা পদত্যাগ করা, রাষ্ট্রপতি নিজে বলেছিল শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং সে নিজে পদত্যাগপত্র গ্রহণ করেছে, তারপর সেই কথার উপর ভিত্তি করে কোনো পদত্যাগপত্র ছাড়াই কীভাবে রুলিং হয়? এই রুলিং কীভাবে বৈধ হবে? এ হচ্ছে একটা পয়েন্ট রুলিং অবৈধ হওয়ার পিছনে। আরেকটা পয়েন্ট হচ্ছে সংবিধানের যে বিধান 2011 সালে সংবিধানের 75 সংশোধনের মাধ্যমে বাতিল হয়ে গিয়েছিল, সেই সংশোধনীতে যে বিধান, এই বিধান আলোকে কীভাবে সে রুলিং হবে? অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাটা কীভাবে পুনর্বল হবে? এই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। এই জন্য আরও বিভিন্ন পয়েন্ট রয়েছে, যুক্তি রয়েছে, যে সকল পয়েন্টের কারণে এই রুলিং অবৈধ হবে এবং ইউনিট সরকার ক্ষমতা গ্রহণ অবৈধ, সম্পূর্ণ অবৈধ। ভবিষ্যতে এই ধরনের রুলিং যদি প্রদান হয়ে থাকে, এই রুলিং বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা হবে। আপনারা হাইকোর্টকে ব্যবহার করবেন, সুপ্রিম কোর্টে আপিল বিভাগকে ব্যবহার করবেন, গায়ের জোরে ক্ষমতাকে চাবেন, তা অবশ্যই হবে না। আর এই যারা জনগণের বুটে বিজয়ী হয়, জনগণের বুটে বিজয়ী হয়েও অনেক জনসমর্থন যাদের থাকে, তারাও তো জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারে না, তাহলে তাদেরও শোচনীয় পরাজয় বহন করতে হয়। আপনারা দেখেছেন 90-এর গণঅভ্যুত্থানে HM এরশাদ, আমি জানবো না যদিও সে সেনাবাহিনীর সামরিক সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, আমরা যারা আসলে সমর্থন করি না রাষ্ট্র ক্ষমতা গ্রহণ এভাবে, তারপরেও যারা আমার জেনারেল সেন্স এখন বাই দ্য ওয়ে আমাকে বলতে হচ্ছে, এরা হচ্ছে সেখানে একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে মোটামুটি ভালো ভোট হয়ে পড়েছিল, এটা 24-এর নির্বাচনে হচ্ছে বেশি ভোট পড়েছিল, তারপরে তার পতন হয়েছে। আমির সরকার 24-এ যে নির্বাচন দিয়েছে, যে ভোট তারা দিয়েছে, তার চেয়ে বেশি ভোট ফলাফল দেখেছে নির্বাচন কমিশন, তাদের অনুগত নির্বাচন কমিশন, তাদের নির্দেশনায়। আমরা এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তারা দেশের যে প্রান্তে থাকুক বা দেশের বাইরে থাকুক, যথাসময়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা হবে। তো এই ক্ষেত্রে যে সামরিক কর্মকর্তা ছিলেন, সামরিক বেসামরিক বা অন্যান্য কর্মকর্তা যারা স্পেশালি নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তা ছিলেন, তারা যে এটার আওতা বহির্ভূত থাকবেন এমনটা নয়। তাদের বিরুদ্ধে যাদের অভিযুক্ত আছেন তাদের বিরুদ্ধে তাদেরকেও দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা হবে, তাদের বিরুদ্ধে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ হচ্ছে বর্তমান অবস্থা। তো সব দিক দিয়ে আমার কাছে ব্যর্থ যখন আওয়ামী লীগ হচ্ছিল, সর্বশেষ আমি যখন তার বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করি, তারপর তাদের পতন হয়েছে। ইউনিট সরকার সব দিক দিয়ে আমার কাছে পরাজয় বহন করছে, সব ইস্যুতে, সব কটা দিক দিয়ে আমি আপনাদের কাছে বোঝাতে সক্ষম হয়েছি। আপনারা জানেন, বুঝবেন, দেখবেন। আপনারা জানেন আমার যে ভিডিও করি, এই ভিডিও নিয়ে কোনো মিডিয়া নিউজ হয় না। আমি যে স্ট্যাটাস করি, এই পিছনে কোনো মিডিয়া নিউজ হয় না, তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমি অবৈধ সরকারে হটিয়েছি,
যার পিছনে বলেছে একাধিকবার বলেছে যার পিছনে কোনো কোনো যুক্তি চলে সেই অবৈধ সরকার ঘটেছে। আর ইউনূস সরকার যার পিছনে বিন্দুমাত্র কোনো যুক্তি নেই, যারা সম্পূর্ণ অসাংবিধানিক অবৈধ, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা হটাতে সক্ষম হবে, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, অবকাশ নেই, তাদের রাষ্ট্র ক্ষমতা হটতে হবে। এই দেশ স্বাধীন করেছে নগদ রক্ত দিয়ে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করে দেওয়ার জন্য মাত্র 50 বছর পর, 53 বছর পর এই দিক থেকে, সেদিক থেকে বিবেচনা গেলে মাত্রই বলতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হওয়ার জন্য এই দেশ স্বাধীন হয়নি। এদেশের জনগণ রক্ত দেয়নি, এদেশে কৃষক, শ্রমিক, সাধারণ জনতা অস্ত্র ধারণ এই জন্য করেছিল না। যাক, আমি আমার মূল আলোচনায় চলে আসি। আজকে বিষয়টা হচ্ছে আমার কূটনৈতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি নিয়ে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট স্বাধীন পররাষ্ট্রনীতি বিশ্বাস করে। উই অলসো বিলিভ ইন ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালাইজ টু নান। আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই, কারোর সাথে শত্রুতা নয়। আমরা সেই পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট সেই পররাষ্ট্রনীতি বিশ্বাস করে, সেটা কার্যকর করা হবে ইনশাল্লাহ। আপনারা জানেন এটা কার্যকর আছে, তা আমরা আমাদের যতটা পাবি সেটা আমরা কার্যকর করবো ইনশাল্লাহ। তো আমার কথা হচ্ছে, কিছুদিন আগে দেখেন, আপনারা জানেন এখানে বিভিন্ন সংস্থা রয়েছেন, কমিশন রয়েছেন, বিপিএসসি আছেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে, এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন যারা এই ধরনের দায়িত্ব রাখেন। বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কথা বলতে হবে, বিপিএসসিকে বলতে হবে যে আপনারা সাধারণত এই দাপ্তরিক কাজগুলো করে থাকেন, যে কোন ব্যক্তিকে কোথায় নিয়োজিত করতে হবে, কোন পোস্টে নিয়োজিত করতে হবে, কোন সরকারি প্রতিষ্ঠানে কোন পোস্টে নিয়োজিত করতে হবে, কোন জায়গায় নিয়োজিত করতে হবে, এসব ব্যাপারে আপনারা কিন্তু অনেক ভূমিকা রাখেন। যদিও মুখ্য ভূমিকা থাকে, প্রধান ভূমিকা সরকারেরই থাকে, আর সংক্ষিপ্ত করে প্রাইম মিনিস্টারই থাকে। তো প্রাইম মিনিস্টার সম্বন্ধে আপনারা জানেন, স্বৈরাচার ছিল, বিভিন্ন অবৈধভাবে ক্ষমতা যিনি গ্রহণ করতে পারেন, তার বিরুদ্ধে অনেক আবার বিদেশ অর্থ পাচারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। হ্যাঁ, তারপর আপনারা জানেন যে তার বিরুদ্ধে 1996 সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে বেশ মামলা ছিল। তারপর সেই মামলাগুলি কীভাবে খারিজ করে দেওয়া হয়েছিল সে সম্বন্ধে আমরা অবগত আছি। আমরা ইনশাল্লাহ এগুলো পুনর্জীবিত করতে সক্ষম হবো, যদি আমরা যথাযথ তথ্য পাই, প্রমাণ পাই। তো হচ্ছে আপনারা, হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে সেটাই। তো একসময় আজ থেকে আমার মনে হয় 2 থেকে 3 বছর আগে যে শেখ হাসিনা এই বিষয়ে একটা কথা বলছিলেন, যে কি রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক নাকি একটা বিষয় দেখার জন্য, রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক নাকি একটা বিষয়ের কথা তিনি বলেছিলেন। আসলে একজন নেত্রী যখন একটা বিষয় নিয়ে কথা বলেন, একটা বিষয় নিয়ে ভাবেন, তার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, তখন সে থেকে বোঝা যা মোটামুটি হলে ধারণা করা সম্ভব হয় যে তার অনুগামীরা সেই বিষয় নিয়ে কী করতে পারে। ঠিক আছে, এখন আপনাদেরকে অবশ্যই ফরেন মিনিস্ট্রি, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি বাংলাদেশে। এই মিনিস্ট্রিতে যারা থাকবে তারা দেশের বৈদেশিক সম্পর্ক নিয়ে কাজ করবে, বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে তারা কাজ করবে, সেটা স্বাভাবিক। কিন্তু আপনারা যখন কূটনীতি নিয়ে কাজ করতে গিয়ে তখন কূটনীতি জিনিসটা কি সেটাই ভুলে যান, বা সেটার ব্যাখ্যা যথাযথ যদি ব্যর্থ হন, তখন কি হবে? ডিপ্লোম্যাটিক রিলেশন, কূটনীতি সম্পর্ক, এটা তো বোঝেন। যাক, তো আমি আজকে যে বক্তব্য রাখছি, এটা আমি বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করে তারপরে রাখছি। সেটা হচ্ছে, একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, একটি দেশ স্বাধীন হওয়ার পরে তার নিজস্ব গতিতে, নিজস্ব মহিমায়, নিজস্ব নীতি আদর্শের ভিত্তিতে পরিচালিত হওয়ার জন্য অন্যতম একটি বিষয় হচ্ছে ফরেন পলিসি। তার আগেও যে বিষয়টা আসে, সেটা হচ্ছে ডিফেন্স পলিসি। আমি ডিফেন্স পলিসির বিষয়টা এখন একটু পরে বলছি, এই মুহূর্তে বলছি না। আমি আজকে ফরেন রিলেশনটা নিয়ে একটু বেশি বলছি, ডিপ্লোম্যাটিক রিলেশন আর ফরেন রিলেশন। তারপর আবার ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে অনেকে ফরেন রিলেশনে অন্তর্ভুক্ত করলে হবে না। আওয়ামী লীগ সরকার কি বলে, ডিপ্লোম্যাটিক রিলেশনটা বিভিন্ন পার্টির বিভিন্ন ধরনের হয়ে থাকতে পারে। ফরেন রিলেশন, ফরেন পলিসিটা বিভিন্ন পার্টির বিভিন্ন হয়ে থাকতে পারে। তো স্বাভাবিকভাবে একটা পার্টি যখন ক্ষমতা গ্রহণ করবে, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে, তখন তাদের নিজস্ব যে পররাষ্ট্রনীতি রয়েছে সেটা বাস্তবায়ন করার প্রচেষ্টা করবে, সেটা খুবই স্বাভাবিক। কারণ আমরা
দেশের জনগণ এখন শিক্ষার অনেক বৃদ্ধি পেয়েছে। একটা যখন বিজয়ী করবে, ভোট দেবে তাকে, তখন কতগুলো বিষয় বিবেচনা সহায়ক হবে তাকে। তার মধ্যে একটা হচ্ছে তাদের ফরেন পলিসিটা কী, তাদের ডিপ্লোম্যাটিক পলিসিটা কী, ডিফেন্স পলিসিটা কী, তাদের এগ্রিকালচার পলিসিটা কী, এডুকেশন পলিসিটা কী বা কী হতে পারে, অন্যান্য পলিসি কী হতে পারে, এই সকল বিষয়গুলি বিবেচনা থাকতে টাকাটা খুবই স্বাভাবিক। যারা শিক্ষিত রয়েছেন, বা গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু বিষয়টা বিবেচনা রেখেই কাজ করে। আমি মনে করি কোনো দলকে সমর্থন করে, কোনো ব্যক্তিকে সমর্থন করে, ভোট প্রদান করে, সেগুলো করা উচিত এবং সেটা করে আমি সেটা মনে করি। এখন কথা হচ্ছে, আমি এটাই বাই দ্য ওয়ে আমাকে বলে নিতে হচ্ছে, এখন কথা হচ্ছে আপনারা যখন কোনো ব্যক্তি আছেন তারা সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান, আপনারা এই সকল কারণে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করে থাকেন রাষ্ট্রের কাছ থেকে, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে। এখন আপনারা এই সকল সুযোগ সুবিধা গ্রহণ করার কথা বলে, এখন আপনারা এই সকল বিষয়ে বিবেচনা রাখবেন না, তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবে আপনাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ বাধ্য হয়ে যাব। তো হচ্ছে এই তো তোদের প্রত্যেকটা পার্টির যখন এরকম নিজস্ব পলিসি থাকে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্টেরও এই বিষয়ে কয়েকটা পলিসি রয়েছে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট যেরকম নিজস্ব বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্টের যেমন নিজস্ব পররাষ্ট্রনীতি রয়েছে, ওদের আমাদের নিজস্ব প্রতিরক্ষা নীতি রয়েছে, নিজস্ব শিক্ষানীতি রয়েছে, নিজস্ব বাণিজ্য নীতি রয়েছে, নিজস্ব কৃষিনীতি রয়েছে, উৎপাদন নীতি যেটাকে বলতে পারেন, এরকম অন্যান্য অনেক পলিসি আমাদের রয়েছে। তো আমাদের অন্যতম আরেকটা নীতি হচ্ছে প্রবাসী নীতি। আমরা একটা প্রবাসী নীতি হিসেবে একটা নীতি হিসেবে গ্রহণ করেছি এবং আমরা লিখিতভাবে সেটা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো আমাদের পররাষ্ট্রনীতির বিষয়টার মধ্যে কয়েকটা বিষয় থাকে। এর মধ্যে একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশন বা ডিপ্লোম্যাটিক পলিসি, তারপর হচ্ছে আপনার ডিফেন্স পলিসি, যদি এটা স্বতন্ত্র পলিসি, তারপর আবার কি ফরেন পলিসির অন্তর্গত থাকে। এটা এক বিবেচনায় কয়েকটা বিষয়। তারপর হচ্ছে আপনার কি বিজনেস রিলেশন, এটা হচ্ছে বিজনেস রিলেশনের মধ্যে কি ইন্টারন্যাশনাল যে রিলেশনটা, সেটা আবার আমার কি ফরেন পলিসির অন্তর্ভুক্ত। এই হচ্ছে ব্যাপারটা। রাজনৈতিক সম্পর্ক আর কূটনৈতিক সম্পর্ক আপনারা যদি সেটা বলে যান তাহলে কী করে হবে? আশা করি বলবেন না। রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, তো কোনো রাষ্ট্রবিজ্ঞানী যদি রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্কে একই বিবেচনা করেন, আমি এখন তাদের বিরুদ্ধে বলছেন এই মুহূর্তে। আবার কেউ যদি ডিপ্লোম্যাটিক রিলেশনকে ফরেন কী বলে পলিটিক্যাল রিলেশন বা পলিটিক্যাল অন্তর্ভুক্ত করেন, তাহলে আমি তাদের বিরুদ্ধে এই মুহূর্তে কিছু বলছেন। যাই হোক, যে আমাদের যে ফরেন রিলেশনটা, সেটাকে মূলত কিসেকে ফোকাস করে? ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে ফোকাস করে বেশি, ঠিক আছে? তবে এই যে ডিপ্লোমেসিটা বা ডিপ্লোম্যাটিক রিলেশনটা, সেটা কাদেরকে নিয়ে হয়, কী নিয়ে হয়, সেটা আমরা যেটা বলছি সেটা অবশ্যই আমাদের ফলোয়ার শুভাকাঙ্ক্ষী সাপোর্টার যারা রয়েছেন তারা সঠিকভাবে বুঝবেন, খুব সহজে বুঝতে পারবেন। আর অন্যান্য পার্টির সমর্থক যারা রয়েছেন তারা নিজস্ব পার্টি নিজস্ব নীতি তাদের বুঝবেন, সেটা খুবই স্বাভাবিক। না আপনারা যদি আমাদের পলিসি মেনে না, তাহলে আমাদের ধরে নিতে হবে যে আপনারা আমাদেরই নীতি আদর্শে অনুগত, আদর্শিত, ঠিক আছে? যে আগামী বিষয়ে যাচ্ছেন, এখন কথা বলছেন এখন। তো হচ্ছে আমাদের এই ব্যাপারে ব্যাপার হচ্ছে যে এই কূটনৈতিক সম্পর্কটা কয়েকটা বিষয় নিয়ে হয়। তা আমাদের বর্তমান যে পরিস্থিতি অনুযায়ী কূটনৈতিক সম্পর্ক আমাদের হতে পারে কয়েকটা বিষয় নিয়ে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ডিফেন্স নিয়ে। তারপর সেটা হচ্ছে কি আমার ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে। দেখেন কূটনৈতিক রিলেশনটা, সেখানে কিন্তু রাজনীতির সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক থেকে রাজনীতির সম্পর্ক জোরদার করার জন্য কথা বলেছিল। তারপর সেটা নিয়ে আমি আর কিছু দেখিনি, শুনিনি। তো আমার সব দিক বিবেচনা আজকে কথা বলতে হচ্ছে। তো হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশনটা কোন দিক দিয়ে বিবেচনা হবে? আমি ডিপ্লোম্যাটিক রিলেশন কোন রাষ্ট্রের সৃষ্টি করবো, কোন দিক বিবেচনায় করবো? আর এই মধ্যে চলতে থাকে, আমি এটা দেখছি, তাহলে ডিপ্লোম্যাটিক রিলেশন বলতে আপনার থাকবে কিনা সেটা বুঝতেছি আমি। আপনারা জানেন না, বুঝেন না কিনা এটাও আমি বুঝতেছি। তো আপনাকে কিছু মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড, আমাকে বলতে হচ্ছে আর কি। তো হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশনটা আর ফরেন মিনিস্টার আমি দেখতে তাদের কার্যকারিতা খুবই কম, ঠিক আছে? শুধু একটা মাত্র ব্রিফিং পেয়েছিলাম আমি এই ইস্যুতে নেই। তারপর আমি তাদের কন্ট্রোলে কোনো কী বলে ইফেক্টিভ কোনো স্টেপ দেখছি না কোনো ইস্যুতে। এসব আমি বলেছি একটু আগে যে আমি কয়েকটা বিষয় পর্যবেক্ষণ করি, বিশ্লেষণ করে বিবেচনা নেই, আজকে স্টার্টটা মানে স্পিচটা রাখছি। তো হচ্ছে এই ডিপ্লোম্যাটিক রিলেশনটা হতে পারে অ্যাকর্ডিং টু বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স সাবঅর্ডিনেট প্রোটেকশন ফ্রন্ট। ফরেন মিনিস্টার আমাদের ফলোয়ার সাপোর্ট যারা আছেন এবং অন্যান্য ব্যক্তি প্রতিষ্ঠান যারা আছেন তারা সহজে বুঝতে পারবেন। ডিপ্লোম্যাটিক রিলেশনটা হবে কয়েকটা বিষয়, তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের ডিফেন্স নিয়ে, হ্যাঁ। তারপর হবে আপনার বিজনেস রিলেশন, ইন্টারন্যাশনাল, স্পেশালি ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে, ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে। তারপরটা হবে আপনার
এই যে প্রবাসী যে একটা বিষয় আছে, প্রবাসী নেই মানে কি, এটা কি বলতে পারেন বৈদেশিক জনশক্তি বা জনশক্তি রপ্তানি যে বিষয়টা, এই বিষয় নিয়ে কী হতে পারে, ডিপ্লোম্যাটিক রিলেশন হতে পারে, কোনো একটা রাষ্ট্রের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন স্থাপিত হতে পারে। আমি যেটা একটু আগে বলেছি, তো কয়েক সেকেন্ড আগে, যে বলতে হতে হতে ডিপ্লোম্যাটিক রিলেশন কি বা ডিপ্লোমেশনটা কি, ডিপ্লোম্যাটটা কি, সেটাই আপনি ভুলে যাবেন বা থাকবে না থাকতেও পারে। তো ডিপ্লোম্যাটিক রিলেশন এই সকল বিষয় নিয়ে হবে, এর সঙ্গে কাজ করে আপনি ডিপ্লোম্যাটিক রিলেশনকে আপনারা ঠিকই বুঝতে পারছেন এবং বিভিন্ন সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো রিলেশন হচ্ছে। ইউ বিলিভ ইন ফ্রেন্ডশিপ টল ইন মালয়েশিয়া নান। কোনো রাষ্ট্র যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় আমরা অবশ্যই তাদের সুসম্পর্ক রাখবো, আর কোনো রাষ্ট্র নিজ থেকে যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে না চাই, অনাগ্রহ প্রকাশ করে, তাহলে আমাদের কোনো প্রয়োজনীয়তা তাদের সাথে সুসম্পর্ক রাখার। যাই হোক, আমরা আমাদের নিয়ে অটল থাকতে পারবো সেটা আমরা প্রত্যাশা করছি। কিন্তু কথা হচ্ছে, একটা রাষ্ট্র যখন একটা অবৈধ সরকারকে সাথে কাজ করবে, তখন এই রাষ্ট্রের সাথে, আর একটা রাষ্ট্র যখন একটা অবৈধ সরকারের যাকে দেশের জনগণ ক্ষমতা থেকে বিদায় করেছে তাকে তাদেরকে আশ্রয় দেবে, এই জন্য কাজ যেসব রাষ্ট্রগুলি তাদের সাথে তো সম্পর্ক আপনি কী হয়ে যায়, মানে নেতিবাচক হয়ে যায় সম্পর্ক, এই আর কি। তো ডিপ্লোম্যাটিক রিলেশনটা এই সব কয়েকটা বিষয় নিয়ে আপনার সেটা নিয়ে কাজ করতে হবে। এবার বলেন তো, আমি নিজে বলছি, ডোন্ট মাইন্ড, আই ক্যান সে দিস, ডিপ্লোম্যাটিক রিলেশনটা কী? আমি যা বুঝেছি এবার সব থেকে ডিপ্লোম্যাটিক রিলেশনকে সেটাই বলে যাবেন। তারপর আরও অন্যান্য বিষয় আছে, সেসব বিষয় নিয়ে ডিপ্লোম্যাটিক হতে হবে। কয়েকটা বিষয় হচ্ছে ডিফেন্স, তারপর আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, ঠিক আছে। তো এটাকে যদি আবার একটু গুরুত্ব দিয়ে দেওয়া হয় বেশি দিতে, এটা নিয়ে আপনার বৈদেশিক ডিপ্লোম্যাটিক কাজ করতে হবে, তাহলে সেটা আবার স্বাধীনতা সমর্থন করে হুমকি চলে আসবে, ঠিক আছে। তো সব দিক বিবেচনা করে কাজ করতে হবে। তো এই আছে বিষয়টা। ফরেন মিনিস্টারকে যথাযথ ভূমিকা তার পালন করতে হবে, ডিফেন্স মিনিস্টারকে তো যথাযথ ভূমিকা তার পালন করতে হবে। আপনারা যদি মনে করেন যে আপনাদের এই দেশ ছেড়ে পালিয়ে গেছে যারা আছেন, আওয়ামী লীগ অনুসারী যারা আছেন, ডিফেন্স মিনিস্টার বলেন, ফরেন মিনিস্টার বলেন, অন্যান্য ব্যক্তি প্রতিষ্ঠানে যারা আছেন, যে আপনি যদি পালিয়ে গেছে দেশ ছেড়ে, সেখান থেকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, ঠিক আছে। এবার চলতে দেওয়া যায় না, চলতে পারে না। তো বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর ডিপ্লোম্যাটিক রিলেশন বলতে বাণিজ্য সম্পর্ক, তারপর হচ্ছে আপনার জনশক্তির যে বিষয়গুলো সেই সম্পর্ক, তারপর হচ্ছে আপনার নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার, প্রতিরক্ষা সংক্রান্ত ব্যাপার, এই সকল বিষয়টিকেই সমষ্টিকেই বোঝে ডিপ্লোম্যাটিক রিলেশন। সেই দিক থেকে আবার কি ডিপ্লোম্যাটিক রিলেশনেই ফরেন রিলেশন বলা যাবে। তা আপনাদেরকে সেসব বিষয় দিয়ে আলোচনা কাজ করতে হবে এবং আপনাদেরকে প্রত্যাশিত অ্যাক্টিভিটিস যাতে আসে, আমি সেটা প্রত্যাশা করছি। আশা করি ভবিষ্যতে সেদিন অ্যাক্টিভিটিস আসবে। আশা করি আর ডিপ্লোম্যাটিক রিলেশন কি এটা নিয়ে আর বুঝবেন না কেউ, এই কয়েকটা বিষয়ে কাজ করেন, তাহলে এই দেশে ডিপ্লোম্যাটিক রিলেশন প্রতিষ্ঠা যাবে। যাক, আমি আমার সংক্ষিপ্ত আজকের বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলাদেশ।